আজকে আমরা হচ্ছে অর্থোপেডিক্স এর ওই বক্স কোশ্চেন বা ভাইবা কোশ্চেন যেটা এটার শেষ অংশ নিয়ে আসছি। তো চলো শুরু করি। আজকে আমরা মেনলি পড়বো, জোর দেব হচ্ছে দুইটা অংশে। একটা হচ্ছে অর্থোপেডিক সিমটমস, আর একটা হচ্ছে অর্থোপেডিক ইনভেস্টিগেশনস, আর সাথে আমি ফ্রোজেন শোল্ডার নিয়ে একটু কথা বলবো। তো অর্থোপেডিক সিমটমস এটা আমরা তোমাদের ক্লাস নেই নাই। অর্থোপেডিক ইনভেস্টিগেশন এটা টপিক ওয়াইজ আলাদা আলাদা কিছু হাইলাইট করা হয়েছে, কিন্তু আলাদাভাবে অর্থোপেডিক ইনভেস্টিগেশন ক্লাস নেওয়া হয় নাই। তো হয়তোবা একটু টপিকগুলা নতুন নতুন মনে হবে, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তো আমরা একটু চেষ্টা করি ভালো করে পড়ার জন্য। আর যদি সময় পাই ইনশাল্লাহ এইগুলার উপর আলাদা আমি লেকচার নেব। যেরকম এই কোশ্চেনটা কয়েকবার আমি পাইছি যে হোয়াট আর দ্য টাইপস অফ পেইন ইন অর্থোপেডিক্স, গিভ এক্সাম্পল অফ দোজ, and how presentation of pain helps in diagnosis. কোশ্চেনটা কিন্তু একটু জটিল, যে পেইন কি কি ধরনের অর্থোপেডিক্সে আমরা পাই, পেইনের এক্সাম্পল চাইছে, আবার প্রেজেন্টেশন কিভাবে হেল্প করে। তো তিনটা পার্টি কিন্তু বেসিক অফ পেইন যদি আমরা জানি আনসার করতে পারবো। এরকম পেইন ইজ দ্য মোস্ট কমন সিমটম ইন অর্থোপেডিক্স দ্যাট টেল আস মোর অ্যাবাউট দ্য পেশেন্টস স্টেট অফ মাইন্ড দেন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ডিসঅর্ডার। কেমন? তো পেইনটা হচ্ছে আমরা অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজিতে যে সিমটমগুলো আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে তার মধ্যে সবচেয়ে কমন সিমটম হচ্ছে এই পেইন। তো পেইন বিভিন্ন ধরনের পেইন থাকে। ধরো ক্রনিক আর্থ্রাইটিসের একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো এই ক্ষেত্রে পেইনটা হয় একিং ইন নেচার। নিউরালজিয়া, হ্যাঁ নিউরালজিয়া ডিউ টু তোমার কি বলবো যে স্পন্ডাইলোসিস থেকে হইতে পারে বা অন্য কোনো কারণে এই নিউরালজিয়া আমরা অর্থোপেডিক্সে পাই। ওই পেইনগুলা বার্নিং পেইন বলে। যেরকম পেশেন্ট কোমর ব্যথার কথা বলে, কোমর ব্যথার সাথে সাথে সে বলে যে আমার পা জ্বালাপোড়া করে, ঘাড় ব্যথার কথা বলে, বলে যে আমার হাত জ্বালাপোড়া করে। অর্থাৎ স্পাইনাল কর্ডে যদি কোনো কম্প্রেশন হয়, স্পাইনাল নার্ভে যদি কম্প্রেশন হয়, এটা তোমার ডিস্ক হার্নিয়েশন থেকে হতে পারে, এটা অনেক সময় ডিজেনারেশন থেকেও হতে পারে, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থেকেও হতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা বার্নিং পেইন ইন লিম্ব পাই। রাপচার টেন্ডন এটা একটা কমন জিনিস আমরা পাই, সেই ক্ষেত্রে স্টেবিং ইন নেচার থাকে। আর সায়াটিকাতে আমরা রেফার্ড পেইন পাই। আর অর্থোপেডিক্সে আরেকটা যখন অস্টিওমাইলাইটিস পাই, অস্টিওমাইলাইটিস থেকে অ্যাবসেস যখন হয়ে আসে তখন যে পেইনটা হয় সেটা হচ্ছে থ্রবিং ইন নেচার। হ্যাঁ, আরেকটা পেইন হয় অটোনমিক পেইন, এটা লেস কমনলি আমরা পাই। যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে তোমার বাল ব্লাডার ইনভলভ হয় সেই ক্ষেত্রে একটা স্পেশাল ধরনের পেইন পাই, সেটা হচ্ছে অটোনমিক পেইন বলে। তো তোমরা অত ভিতরে না গিয়ে এইটুক যদি বলো যে একিংটা কোথায় পাও, বার্নিংটা কোথায় পাও, স্ট্যাবিং কোথায় পাও, রেফার্ড পেইন কোথায় পাওয়া যায়, এবং হচ্ছে এখানে একটা পয়েন্ট লিখি নাই, এটা একটু মাথায় রেখো যে থ্রবিং পেইন সেটা হচ্ছে অ্যাবসেস ডিউ টু অস্টিওমাইলাইটিসে তোমার থ্রবিং নেচারের পেইন পাই। তাইলে পেইন কি কি টাইপ, এই ধরনের টাইপ হইতে পারে। এক্সাম্পল চলে আসলো, আমি পাশে লিখে রাখছি। আর প্রেজেন্টেশন কিভাবে হেল্প করে, যে প্রেজেন্টেশন একটা অ্যাকিং পেইন নিয়ে আসলো ওইটা ক্রনিক আর্থ্রাইটিসের দিকে যাবে, বার্নিং পেইন নিয়ে আসলো সেটা নিউরালজিয়ার দিকে যাবে, স্ট্যাবিং হইলে রাপচার টেন্ডন থাকবে। আর সাথে হিস্ট্রিটা খুব মাইনুটলি নিতে হবে, পেশেন্টের কথা শুনে আমরা এটাকে ডায়াগনোসিসে হেল্প করতে পারবো। দেখো এখানে একটা ছবি আমি ইউজ করছি, যে কমন সাইটস অফ রেফার্ড পেইন। এই যে যে জায়গাটা, এটা হচ্ছে শোল্ডার রিলেটেড কজের রেফার্ড পেইনের কমন সাইট। এটা হচ্ছে হিপ থেকে এখানে রেফার্ড হয়, ওই একই মায়োটম এমব্রায়োলজিক্যালি একই হওয়ার কারণে। এইটা এই যে যে জায়গাটা এটা হচ্ছে স্পাইন থেকে তোমার রেফার্ড হয়। আর এই যে যে জায়গাটা এটা হচ্ছে তোমার নেক থেকে রেফার্ড হয়। দিস আর দ্য কমন সাইটস। তো সাইট অফ দ্য পেইন, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পেইন, এটা তোমার ডায়াগনোসিসে কিন্তু হেল্প করতেছে। এখন আমরা অনেক সময় পেইনটাকে গ্রেড করি, হ্যাঁ, অথবা টেন্ডারনেসটাকে গ্রেড করি। তো পেইনের গ্রেডিং এটাও তোমার একটু জানা থাকা লাগবে। 1 2 3 4, গ্রেড 1 কে মাইল্ড বলে, 2 হচ্ছে মডারেট, 3 হচ্ছে সিভিয়ার, 4 হচ্ছে এক্সক্রুশিয়েটিং পেইন। দেখো যে পেইন আছে কিন্তু এটাকে আমরা ইগনোর করি, খুব একটা পাত্তা দেই না, তো ওইটা গ্রেড 1 টাইপ অফ পেইন। গ্রেড 2 পেইন হলো সেইটা যেটাকে তুমি ইগনোর করতে পারো না। তোমার ডেইলি ফাংশন যেটা আছে
সেটাকে সে ইন্টারফেয়ার করে এবং সময় সময় এর জন্য ওষুধ খাইতে হয়, ট্রিটমেন্ট লাগে ওই পেইনটা রিলিফ করার জন্য। তাহলে সেটা হচ্ছে মডারেট অর গ্রেড 2 পেইন। আর গ্রেড 3 পেইন হচ্ছে সিভিয়ার পেইন দ্যাট ইজ প্রেজেন্ট মোস্ট অফ দ্য টাইম, অনেক সময় ধরে সেটা থাকে এবং কনস্ট্যান্ট অ্যাটেনশন নিডস টু ট্রিট দ্য পেইন। ওই পেইনের একটা মানে সবসময় অ্যাটেনশন দিতে হয়, সবসময় ওষুধ খাইতে হয়। আর যদি পেইনটা এরকম হয় যে সহ্য করা যাচ্ছে না, টোটালি ইনক্যাপাসিটেটিং, তো এইটা হচ্ছে গ্রেড 4 টাইপের পেইন। তো পেইন সম্বন্ধে আমি কিন্তু 3টা স্লাইডে অনেকগুলা কথা বলে ফেললাম, কিন্তু পেইন সম্বন্ধে এটা জানা লাগবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে যে স্টিফনেস মানে কি, হোয়াট ডু মিন বাই স্টিফনেস, নেম টু ডিজিজেস when stiffness found, and what will you ask the patient if you suspect him or her as rheumatoid arthritis? স্টিফনেস বলতে জয়েন্ট স্টিফনেসটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এটা একটা ফিলিং যেখানে জয়েন্টের মোশনটা লিমিটেড হবে অথবা ডিফিকাল্ট হবে। তাহলে জয়েন্ট স্টিফনেস ইজ দ্য ফিলিং দ্যাট দ্য মোশন অফ এ জয়েন্ট ইজ লিমিটেড অর ডিফিকাল্ট। এই যে ফিলিংসটা হয় জয়েন্ট স্টিফনেস মানে আমার জয়েন্টটাকে নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে অথবা নাড়াচাড়াটা লিমিটেড হয়ে গেছে মুভমেন্টটা। তো এই ফিলিংটা ইউজুয়ালি নট কজড বাই উইকনেস অর রিলাক্টেন্স টু মুভ দ্য জয়েন্ট। কতগুলা মানুষ আছে, সাম পিপল উইথ স্টিফনেস আর ক্যাপেবল অফ মুভিং দ্য জয়েন্ট থ্রু ইটস ফুল রেঞ্জ, বাট দিস মুভমেন্ট ক্যান রিকোয়ার ফোর্স। অর্থাৎ কখনো কখনো এই স্টিফনেসকে ওভারকাম করা যায়, অর্থাৎ রেঞ্জ অফ মোশন অফ দ্য জয়েন্ট যেটা আছে সেটা ফুল অ্যাটেইন করা যাবে, বাট এর জন্য এক্সট্রা ফোর্স লাগবে, ইজিলি তুমি পারবা না। এই স্টিফনেসটা তোমার জেনারেলাইজড হয় কিছু কিছু অসুখে, আবার কিছু কিছু অসুখে তোমার লোকালাইজড হয় একটা পার্টিকুলার জয়েন্টে। ধরো এই যে স্টিফনেস জেনারেলাইজড হলো, কতগুলো সিস্টেমিক ডিসঅর্ডার আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই অসুখগুলোতে জেনারেলাইজড স্টিফনেস হয়। আর লোকালাইজড স্টিফনেস হয় পার্টিকুলারলি কোনো একটা জয়েন্টে, তোমার অস্টিওআর্থ্রাইটিস হলো, অস্টিওআর্থ্রাইটিস নি, অস্টিওআর্থ্রাইটিস হিপ, তো তখন লোকালাইজড স্টিফনেস পাই। তাহলে এই জায়গায় আমরা 2টা কোশ্চেন আনসার করলাম যে স্টিফনেস মানে কি, 2টা অসুখ, তুমি রিউমাটয়েড বলতে পারো, অ্যানকাইলোজিং বলতে পারো, অস্টিওআর্থ্রাইটিস এর কথা বলতে পারো, অর্থাৎ এই সমস্ত ডিজিজে আমরা স্টিফনেস পাই। এখন একটা পেশেন্টকে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাসপেক্ট করতেছো, সে হয়তো বা স্টিফনেস নিয়ে তোমার কাছে আসলো, তার কোশ্চেন কি হবে, তাকে কি কোশ্চেন করবা? আর এখানে আমরা বলে দিছি যে কি কি ডিজিজে স্টিফনেস পাই। রিউমাটয়েড, ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার যদি হয় আফটার ইনজুরিতে হয়, কার্টিলেজ টিয়ার যদি হয়, বোন টিউমার হয়, ইভেন সাইনোভিয়াল সার্কোমা, এগুলাতে পাই। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ইউজুয়ালি পলিআর্থ্রাইটিস নিয়ে আসে পেশেন্ট, হ্যান্ড জয়েন্ট গুলা তার ইউজুয়ালি ইনভলভ থাকে, হ্যান্ডের স্মল জয়েন্টস গুলা ইনভলভ থাকে, এবং সকালবেলা তার হচ্ছে কি বলে মর্নিং স্টিফনেস থাকে। তাহলে এই পেশেন্ট যদি রিউমাটয়েড সাসপেক্ট করো, তুমি জিজ্ঞেস করবা যে আপনার কোন কোন জয়েন্টে এই স্টিফনেস পাওয়া যায়, হাতের জয়েন্ট গুলা ইনভলভড কিনা, কতদিন যাবত এটা গ্রাজুয়ালি বাড়তেছে কিনা, সকালবেলা এটা হয় কিনা, শীতে বাড়ে কিনা, এই কোশ্চেন গুলো রিউমাটয়েডে আমরা জিজ্ঞেস করি। হ্যাঁ, যে রেগুলারলি আর্লি মর্নিং স্টিফনেস পাওয়া যায়, এবং এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা কার্ডিনাল ফাইন্ডিংস, ঠিক আছে, এবং মাল্টিপুল জয়েন্ট আমরা পাই। অন্যদিকে দেখো অস্টিওআর্থ্রাইটিসে পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা স্টিফনেস পাই 1-2টা জয়েন্টে। তো রিউমাটয়েডের কোশ্চেন কি হবে যে আপনার কোন কোন জয়েন্ট ইনভলভড, মর্নিং স্টিফনেস আছে কিনা, হ্যান্ড জয়েন্টস সেগুলো ইনভলভড হয়েছে কিনা, এবং হচ্ছে ঠান্ডায় বাড়ে কিনা। তো এই কোশ্চেন গুলো আমরা করে ফেলবো রিগার্ডিং দ্য স্টিফনেস। তো স্টিফনেস নিয়ে আলাপ শেষ। নেক্সট কোশ্চেন, হোয়ার সোয়েলিং অকার্স ইন অর্থোপেডিক্স। অর্থোপেডিক্সে আমরা সোয়েলিং কই কই পাই? একটা বনি সোয়েলিং, একটা সফট টিস্যু সোয়েলিং কে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? আর হোয়েন ইউ সাসপেক্ট হিম আর্থ্রোসিস ইন এ জয়েন্ট, হিম আর্থ্রোসিস মানে হচ্ছে জয়েন্টের ভিতরে ব্লাড জমা। তাহলে আমরা এই পয়েন্টে এই কোশ্চেনটাতে দেখলাম যে সোয়েলিং কই পাই, বনি সোয়েলিং, সফট টিস্যু সোয়েলিং কিভাবে ডিফারেন্সিয়েট করব, আর হিম আর্থ্রোসিস কখন পাই। এখন সোয়েলিং হইতে পারে সফট টিস্যু সোয়েলিং, লিম্বের সফট টিস্যু আছে না, সেগুলা হইতে পারে, জয়েন্টের কোনো সোয়েলিং, ওভারঅল জয়েন্টটা সোলেন হয়ে গেল, অথবা বনি কোনো সোয়েলিং।
তো সফট টিস্যু সোয়িং, সফট টিস্যুতে যদি হেমাটোমা হয়, ব্লাড কালেকশন হয় ট্রমা হয়ে, হ্যাঁ। আরেকটা যেটা বললাম এই সফট টিস্যুর পাশে লিখে ফেলছি জয়েন্ট ইফিউশন, এটা জয়েন্ট ইফিউশন এখানে না লিখে এটাকে জয়েন্টের মধ্যেও তোমরা লিখতে পারো। এই জয়েন্ট ইফিউশন এই জয়েন্টের মধ্যে লিখতে পারবো। জয়েন্ট হিমার্থ্রোসিস একটা, আর জয়েন্টে যদি ফ্লুইড অ্যাকোমোডেট হয় সেটা হবে জয়েন্ট ইফিউশন। আর সফট টিস্যুতে ইনফেকশন হয়ে সফট টিস্যু সোয়েলিং হয়। তবে কখনো কখনো জয়েন্ট ডিফিউশন এইটা সফট টিস্যু সোয়েলিংও করে ফেলে। যেমন ধরো নিতে একটা সোয়েলিং হইলো, তো নির উপরের দিকের যে বার্সা সেটা তো এক্সটেন্ড করে থাই পর্যন্ত। তো জয়েন্ট ডিফিউশন হইলো নি জয়েন্টে, কিন্তু সোয়েলিং হবে কিন্তু থাইতে। আর বোনে অস্টিওমাইলাইটিসে আমরা কখনো কখনো পাই, আর বোন টিউমার গুলাতে আমরা সোয়েলিং পাই। তাহলে অর্থোপেডিক্সে সফট টিস্যু সোয়েলিং পাই, জয়েন্ট সোয়েলিং পাই, বনি সোয়েলিং পাই। এখন এটা তোমরা জানো বোনিয়ান সফট টিস্যু সোয়েলিং, এটা সার্জারির যে আমাদের এক্সামিনেশন ওরিয়েন্টেড বইগুলো আছে ওইখানেই ভালো করে লেখা আছে। তো খেয়াল করবা এই পয়েন্টগুলো যাতে অবশ্যই মেনশনড হয়। সাইট, মার্জিন, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, মাল্টিপ্লিসিটি, রিলেশন উইথ ওভারলাইং এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার। বনিয়ান সফট টিস্যু সাইট, বনি সোয়েলিংটা অবশ্যই ডিপ সিটেড থাকবে, সফট টিস্যুটা রিলেটিভলি সুপারফিশিয়াল হবে। মার্জিন ইউজুয়ালি বনিটা ইউজুয়ালি ওয়েল ডিফাইন্ড, আর সফট টিস্যু সোয়েলিং সবসময় ওয়েল ডিফাইন্ড থাকবে না। কনসিস্টেন্সি, বনি সোয়েলিং ইউজুয়ালি হার্ড, সফট টিস্যু সোয়েলিং মানে সবসময় হার্ড হয় না, এটা বেশিরভাগ সময় ফার্ম সফট এগুলাই হয়। টেন্ডারনেসের যে ব্যাপারটা, বনি সোয়েলিং কমপ্লিকেটেড হলে টেন্ডার হয়, আর সফট টিস্যু সোয়েলিং যদি মেলিগন্যান্ট ভ্যারাইটি হয় সেটা টেন্ডার হয়। মাল্টিপ্লিসিটি, ইউজুয়ালি বনি সোয়েলিং মাল্টিপল হয় না, ইউজুয়ালি হয় না। দু একটা কেস ওই দিন আমরা একজস্টোসিস পড়ার সময় পড়ছিলাম যে হেরিডিটারি মাল্টিপল হেরিডিটারি একজস্টোসিস যেটা, সেটাতে এটা মাল্টিপল বনি সোয়েলিং পাইতে পারো। আদারওয়াইজ ইউজুয়ালি মানে সিঙ্গেল সোয়েলিং হয়। আর সফট টিস্যু সোয়েলিং মাল্টিপল হতে পারে। রিলেশন উইথ ওভারলাইং এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার, বনি সোয়েলিং সেটা বোনের সাথে অ্যাটাচড থাকবে, আর সফট টিস্যু সোয়েলিং সেটা বোনের সাথে অ্যাটাচড থাকবে না। তো এই পয়েন্টগুলোকে হাইলাইট করে তোমরা বলে ফেলবা যে সফট টিস্যু সোয়েলিং আর বনি সোয়েলিং এর ডিফারেন্স। এখন হিমার্থ্রোসিস ইন এ জয়েন্ট কখন পাই? যদি স্প্রেইন হয়, হ্যাঁ, যদি স্প্রেইন হয়, স্প্রেইন থেকে কখনো কখনো আমি কিন্তু ধরো নি জয়েন্টে নি স্প্রেইন হইলো, সেই ক্ষেত্রে তোমার এই লিগামেন্ট ইনজুরি হয়ে তোমার ওই ব্লাড জয়েন্টে জমে, ঠিক আছে, টিয়ার হয়ে। ফ্র্যাকচার, ইন্ট্রাআর্টিকুলার একটা ফ্র্যাকচার হইলো, টিবিয়াল প্লাটো ফ্র্যাকচার ইনভলভিং দ্য আর্টিকুলার কার্টিলেজ, তো তখন আমরা কিন্তু ওই জয়েন্টে হিমার্থ্রোসিস পাই। লিগামেন্ট ইনজুরি, ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, আফটার সার্জারি অর ইভেন আফটার আর্থ্রোস্কোপি তুমি জয়েন্টে হিমার্থ্রোসিস পাইতে পারো। কতগুলো মেডিসিন আমরা যদি ইউজ করি যেরকম ওয়ারফেরিন, তো সেটা জয়েন্টে হেমার্থ্রোসিস করতে পারে। এন্ড সামটাইমস মেলিগনেন্সি দ্যাট ইনভলভস অর অরিজিনেটেড নিয়ার টু দ্য জয়েন্ট, জয়েন্ট রিলেটেড কোথাও থেকে কোনো মেলিগনেন্সি হইলো, টিউমার হইলো, সেটা থেকেও আমরা হিমার্থ্রোসিস পাই। তো এটা ইনশাল্লাহ পারবা। নেক্সট কোশ্চেন দেখো, when orthopedic swelling becomes painful, এটা আমরা কয়েকবার আলাপ করছি যে অর্থোপেডিক্সে আমরা যে সোয়েলিং গুলা পাই, সোয়েলিং গুলা কখন পেইন হয়। এবং যদি তুমি হোয়াট উইল ইউ আস্ক when you suspect infection in bone, বোনসে তুমি যদি একটা ইনফেকশন সন্দেহ করো তাকে কি জিজ্ঞেস করবা? and then what will be the type of pain in acute osteomyelitis? তো আমরা প্রথমে পড়ি যে সোয়েলিং কখন পেইনফুল হয়। সোয়েলিং if associated with bursitis, if the swelling is infected, if the swelling produce pressure on neighboring nerve, or if the swelling stressed the surrounding capsule, or fracture of the swelling itself occur, or malignant transformation of the previous swelling can cause pain. ঠিক আছে, এই রিজিয়নে তোমরা ব্যথার কথা বলবা। একটা বোন ইনফেকশনে অনেক প্রশ্ন আছে, এই যে দেখো ছোট্ট ছোট্ট করে অনেকগুলা কথা আমরা লিখছি, তার মধ্যে যে কটা মনে থাকে লিখবা। যে বোন ইনফেকশনে তুমি কি জিজ্ঞেস করবো? মেলা কিছু জিজ্ঞেস করা যায়, যে আপনার ইনফেকশন কতদিন যাবত, কিভাবে হইলো, আঘাত পাইছিলেন কিনা, ট্রমা হয়েছিল কিনা, অথবা এই ইনফেকশন আস্তে আস্তে বাড়তেছে কিনা। স্পেশাল অ্যাটেনশন দিতে হবে যে সেই লোকটা মেলনারিস্ট কিনা, কারণ মেলনারিস্ট হইলে আমরা পড়ছি কি ইটস এ রিস্ক ফ্যাক্টর। পেশেন্টার ডায়াবেটিক কিনা, পেশেন্টটা ইমিউনো ডেফিসিট কিনা, সে কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নেয় কিনা,
তার ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে কিনা, আর আয়াট্রোজেনিক ইনভেসিভ কোনো প্রসিডিউর করা হয়েছে কিনা, যে আমি একটা সার্জারি করে আসছি, হ্যাঁ আমি আর্থ্রোস্কোপি করে আসছি বা এরকম কিছু একটা করে আসছি বনে, হ্যাঁ অপারেশন করে আসছি, তাইলে তার ইনফেকশন হইতে পারে। তার ট্রমার হিস্ট্রি আছে কিনা, তার ব্যথাটা কেমন, সোয়েলিং আছে কিনা, থাকলে সোয়েলিং সম্বন্ধে ডিটেইলস, তার জ্বর আছে কিনা, তার বমিটিং নশিয়া হয় কিনা, তার কোনো ডিসচার্জিং সাইনাস ট্রাক্ট আছে কিনা, তার লিম্পিং আছে কিনা। অর্থাৎ একটা পেশেন্ট ইনফেকশন, বোন ইনফেকশন সাসপেক্ট করলে এই কোশ্চেন না, অনেক কোশ্চেন করা যায়, তবে এই কোশ্চেন গুলা কিন্তু মানে মাথায় প্রথমেই রাখা লাগবে যে এইগুলো আমি অবশ্যই করব। এখন একিউট অস্টিওমাইলাইটিস এর পেইনটা কেমন, আমরা বলছিলাম কি যে একিউট অস্টিওমাইলাইটিস থেকে অ্যাবসেস হয়, সেখানে থ্রবিং পেইন হয়। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে একিউট অস্টিওমাইলাইটিস এর পেইন ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ সাম আদার ফ্যাক্টস। কি কি সেগুলো? এটা ফোকাল পেইন, ডিক্রিজ দ্য ইউজ অফ এফেক্টেড এক্সট্রিমিটি, এবং এটা কমনেস্ট ম্যানিফেস্টেশন অফ অস্টিওমাইলাইটিস। কি হয়? ফোকাল পেইন, যেখানে অস্টিওমাইলাইটিস হয়েছে সেখানেই পেইনটা হবে, এফেক্টেড এক্সট্রিমিটিটা সে নাড়াইতে পারবেন না। অ্যাসোসিয়েটেড উইথ পেইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, লেথার্জি, ফিভার, হাই রাইজ অফ টেম্পারেচার, লোকাল টেন্ডারনেস, সোয়েলিং, ওয়ার্মথ এন্ড ইরাইথেমা। তাহলে পেনটা কেমন? পেনটা ফোকাল হবে, পা নাড়াচাড়া করতে পারবে না, পেনের সাথে এই জিনিসগুলো থাকবে, অ্যাবসেস হয়ে গেলে এটা থ্রবিং টাইপ অফ পেইন হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই যে হোয়াট ইজ সেন্সেশন। হ্যাঁ, ইন হুইচ অর্থোপেডিক ডিজিজ সেন্সেশন অল্টার্স। সেন্সেশন মানে কি? সেন্সেশন কখন চেঞ্জ হয় অর্থোপেডিক্সে? সেন্সেশন হচ্ছে একটা ফিলিংস, ইটস এ ফিজিক্যাল ফিলিং অর পারসেপশন that results from something that happens to or comes into contact with the body. বডির সংস্পর্শে কিছু আসলে ওই বেটার যে ফিলিংটা হয়, ফিজিক্যাল ফিলিং, সেটাই হচ্ছে সেন্সেশন। ডেফিনেশনটা এরকম: sensation is a physical feeling of or perception that results from something that happens to or comes into contact with the body. এখন এই সেন্সেশন টু টাচ এন্ড টু পিন প্রিক মে বি ইনক্রিজড, অর্থাৎ এটা হাইপারএস্থেসিয়া হইতে পারে, এবং আনপ্লেজেন্ট একটা সেন্সেশন হইতে পারে, সেটাকে বলে ডিসএস্থেসিয়া। কখন? সেটা নার্ভ লিশনে আমরা যদি পাই, ইরিটেটিভ নার্ভ লিশনে আমরা এই হাইপারএস্থেসিয়া অথবা ডিসএস্থেসিয়া পাই। তাহলে ইন হুইচ অর্থোপেডিক ডিজিজ সেন্সেশন অল্টার? হাইপারএস্থেসিয়া হয়, ডিসএস্থেসিয়া হয় নার্ভ লিশনে। দেন হাইপোস্থেসিয়া, সেন্সেশন কমে যায়, অ্যাবসেন্ট, অ্যানেস্থেসিয়া হয়ে যায়। এটা কখন? যে এইটা যে প্রেসার অন অর ইন্টারাপশন অফ পেরিফেরাল নার্ভ যদি হয়, নার্ভ রুট যদি হয়, অথবা সেন্সরি পাথওয়ে ইন স্পাইনাল কর্ড, তাহলে এই চেঞ্জ কন্ডিশন গুলাতে আমি সেন্সেশন অল্টারেশন পাই। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য কমন কজ অফ জয়েন্ট ডিফেক্ট? হোয়াট আর দ্য থিংস ইউ ফিল ইন লিম্ব এক্সামিনেশন, and can you define dorsiflexion, flexion, adduction, abduction of a joint? তো সেকেন্ড পার্টটা আলাপ করি। প্রথমে লিম্ব আমরা যখন এক্সামিনেশন করি, তোমরা জানো তিনটা পার্ট, একটা হচ্ছে লুক, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে মুভ। তো এখানে চাইছে ফিল। তো ফিলে আমরা প্রথমেই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক গুলা ফিল করব। হ্যাঁ, লোয়ার লিম্ব করতেছ, সেখানে মেলিউলাস গুলা দেখতে হবে, পেটেলাটা দেখতে হবে, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন গুলা দেখতে হবে। এটা প্রথম অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক গুলা দেখবো। হ্যাঁ, দেন স্কিন, স্কিনটা গরম কিনা, ঠান্ডা কিনা, ময়েস্ট কিনা, ড্রাই কিনা, সেন্সেশন কেমন, স্কিনের এই ফিলটা আমরা করে ফেলবো। দেন সফট টিস্যু, সফট টিস্যুতে ফিল করবা যদি কোনো লাম্প পাও কিনা, লাম্প পাইলে লাম্পের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, লাম্পের পালপেশন টোটালটা করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে বোন এবং জয়েন্ট ফিল করব, এর আউটলাইনটা নর্মাল কিনা, সেখানে সাইনোভিয়াল কোনো থিকেনিং আছে কিনা, জয়েন্ট ফ্লুইড জয়েন্টে এক্সেসিভ আছে কিনা, এটা আমরা ফিলেই দেখবো। আর এর সাথে সফট টিস্যুতে আমরা লাম্প তো দেখবই, আমরা কিন্তু ওয়াস্টিং আছে কিনা, হ্যাঁ লিম্বের কোনো ওয়াস্টিং আছে কিনা সেটাও দেখে আসব। তারপরে টেন্ডারনেস যদি পাই সেটা ফিল করব, এবং ডেফিনেটলি নিউরোভাস্কুলার স্ট্যাটাস অফ দ্য ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব তোমাকে ফিল করা লাগবেই। আর যদি লিম্বের কোনো ডিসক্রিপেন্সি থাকে রিগার্ডিং লেন্থ, তাহলে লিম্ব লেন্থ ডিসক্রিপেন্সি এইটা মেজার করি, কিন্তু এটা ফিলের মধ্যেই আমরা করে ফেলি। হ্যাঁ, তো এই পার্ট হচ্ছে ফিল পার্ট অফ দ্য লিম্ব এক্সামিনেশন। এখন আসো ফার্স্ট পার্ট, দ্য জয়েন্ট ডিফেক্ট আমরা কখন পাই? জয়েন্টে ডিফেক্ট পাই অস্টিওআর্থ্রাইটিসে, রিউমাটয়েড আর্থ্রাইটিসে, সেপটিক আর্থ্রাইটিসে, ট্রমা ইনভলভিং ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচারে, টিউমার অরিজিনেটেড ফ্রম দ্য আর্টিকুলার পার্ট,
এবং কখনো কখনো গাউট, এখানে ক্রিস্টাল ডিপোজিশন হয় কিছু জয়েন্টে পায়ের দিকের, ওইখানে আমরা এই কজগুলাতে জয়েন্ট ডিফেক্ট আমরা পাই। এখন এই যে ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাবডাকশন, এগুলা তো ডেফিনেশন তোমরা পারোই। দেখো, ফ্লেকশন এবং এক্সটেনশন জয়েন্টের, অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, এটা বিবেচিত হয় বা সংজ্ঞায়িত হয় যে এটা কোন প্লেনে হয় মুভমেন্ট গুলা। তোমরা নিশ্চয়ই জানো যে বডিকে আমরা সেজাইটাল প্লেন, করোনাল প্লেন, ট্রান্সভার্স প্লেন, এরকম কতগুলা প্লেনে ভাগ করি। তো যেই মুভমেন্ট গুলা তোমার সেজাইটাল প্লেনে হবে, সেজাইটাল প্লেনে যে মুভমেন্ট হবে সেটাই হচ্ছে ফ্লেকশন এন্ড এক্সটেনশন। হ্যাঁ, ধরো এলবো জয়েন্ট, তো এলবো জয়েন্টে, নি জয়েন্টে এখানে ফ্লেকশন এক্সটেনশনটা আমরা পাই। অন্যদিকে যদি করোনাল প্লেনে মুভমেন্ট হয় সেটাই হচ্ছে অ্যাবডাকশন অর অ্যাডাকশন। তাহলে করোনাল প্লেনে যে মুভমেন্টটা হবে সেটা মিডিয়ান যে প্লেন, হ্যাঁ, মিডিয়ান প্লেন থেকে আইদার অ্যাওয়ে অর টাওয়ার্ডস, অর্থাৎ মিড লাইন থেকে যদি তোমার বাইরের দিকে যায়, অ্যাওয়ে হয়, সেটাকে বলবো অ্যাবডাকশন। যদি টাওয়ার্ডস দ্য মিড লাইন ইন করোনাল প্লেন হয় সেটাকে বলবো হচ্ছে অ্যাডাকশন। আমরা একটু ছবিটা দেখি। এর আগে ওই যে অ্যাঙ্কেলের যে ফ্লেকশন, এটাকে বলে প্লান্টার ফ্লেকশন, যখন ফুটটা ডাউনওয়ার্ডস যায় যেই মুভমেন্টে। আর এক্সটেনশন, এটাকে বলে ডরসিফ্লেকশন, এখন ফুটটা যদি আপওয়ার্ডস যায়। আমি কি ক্লিয়ার যে ডরসিফ্লেকশন এটা বলতে ফুটের একটা মুভমেন্ট, প্লান্টার ফ্লেকশন এটা একটা মুভমেন্ট, ফ্লেকশন এক্সটেনশন এটা হচ্ছে ইউজুয়ালি হিঞ্জ জয়েন্ট গুলাতে আমরা পাই, এন্ড ফ্লেকশন এক্সটেনশন এই জয়েন্ট গুলা হয় তোমার সেজাইটাল প্লেনে, অ্যাডাকশন অ্যাবডাকশন এইটা হয় হচ্ছে তোমার করোনাল প্লেনে। এই ছবিটা দেখো, এই যে বডি, হ্যাঁ, এটা সেজাইটাল প্লেন সামনে থেকে পিছনের দিকে। তাহলে তুমি কল্পনা করো এই এলবো জয়েন্ট, তো এলবো জয়েন্টে যখন এরকম ভাবে ফ্লেক্স করবা, কাছাকাছি আনবা, এই ফোর আর্মটাকে আর্মের কাছাকাছি নিয়ে আসবা, তখন সেটা হচ্ছে তোমার সেজাইটাল প্লেনে মুভমেন্ট হচ্ছে ফ্লেক্সটেনশন, ফ্লেকশন। আবার এই ফোর আর্মটাকে আর্ম থেকে যখন বাইরের দিকে নিয়ে যেতে থাকবা সেটা হবে এক্সটেনশন। তো ফ্লেকশন এক্সটেনশন। পায়ের ক্ষেত্রে এই পা উপরের দিকে, এই পা নিচের দিকে, উপরের দিকে যখন যাবে সেটা হলো ডরসিফ্লেকশন, নিচের দিকে যখন যাবে প্লান্টার ফ্লেকশন। কেমন? এখন আসো অ্যাডাকশন অ্যাবডাকশন। এইটা হলো তোমার এই করোনাল প্লেনের কথা আমরা বলতেছি। এই যে করোনাল প্লেন, তো এই হাতটা যদি বাইরের দিকে যায়, এই শোল্ডারের তুমি চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে শোল্ডারের ক্ষেত্রে হবে অ্যাবডাকশন, আর বডির কাছাকাছি যদি আসে সেটা হচ্ছে অ্যাডাকশন। তো এই ছবিটা একটু ভালো করে দেখবা, এবং তখন এই যে আগের এই স্লাইডের মধ্যে আমরা যা বললাম এটাতে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ক্লোনাস? What are the superficial reflexes? What are the significance of those? And then what is plantar reflex with its significance? তাহলে ক্লোনাস is a type of neurological condition that creates rhythmic a series of involuntary muscle contraction which is evoked by sudden stretch of the muscle. তো ক্লোনাসের ডেফিনেশন এটা মেডিসিন অনেক ভালো পড়ায়। আর ক্লোনাস প্রাইমারিলি অকার্স ইন মাসেল দ্যাট কন্ট্রোল দ্য নি এন্ড অ্যাঙ্কেল, অর্থাৎ নি অ্যাঙ্কেল রিলেটেড পাওয়া যায় বেশি আমরা যদি এক্সেসিভ স্ট্রেচিং করি এই মাসেল গুলাতে। লেস কমনলি রিস্ট, ফিঙ্গার, জ, এলবো এই সমস্ত জায়গাতেও ক্লোনাস আমরা পাই। এখন আসো সুপারফিশিয়াল রিফ্লেক্স এবং এর সিগনিফিকেন্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স হচ্ছে সেগুলা দোজ আর ইলিসিটেড বাই স্ট্রোকিং দ্য স্কিন এট ভেরিয়াস সাইট হুইচ ইজ দ্যাট প্রডিউস এ স্পেসিফিক মাসেল কন্ট্রাকশন। এই সুপারফিশিয়াল গুলা কি কি আছে? অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ক্রিমাস্টারিক রিফ্লেক্স, অ্যানাল রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স, এগুলা। এবং এইটা এরা হচ্ছে ইউজুয়ালি আপার মোটর নিউরন টাইপ অফ রিফ্লেক্স। এর সিগনিফিকেন্স কি? অ্যাবসেন্স অফ দ্য রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স ইন্ডিকেট অ্যান আপার মোটর নিউরন লিশন। ঠিক আছে, ইউজুয়ালি ইন স্পাইনাল কর্ড অ্যাবভ দ্যাট লেভেল। তো সুপারফিশিয়াল রিফ্লেক্স কি, কয়েকটা এক্সাম্পল বললাম, সিগনিফিকেন্স বললাম। এখন প্লান্টার রিফ্লেক্সের কথা। যে ফোর্সফুল স্ট্রোকিং অফ দ্য সোল নর্মালি প্রডিউস ফ্লেকশন অফ দ্য টোজ। ঠিক আছে, যদি এন এক্সটেন্সর রেসপন্স, বিগ টোটা এক্সটেন্ড হয়ে যায় while আদার রিমেইন ফ্লেকশন থাকে, হ্যাঁ, এটাই হচ্ছে প্লান্টার রিফ্লেক্স। এটা আপার মোটর নিউরন ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স। তো সেক্ষেত্রে বেবিনস্কি সাইন বলে সেটাকে। এটা একটা উইথড্রল টাইপ অফ রিফ্লেক্স, ইউজুয়ালি ইয়াং ইনফ্যান্ট অথবা এইজ যাদের 18 মাস এরকম তাদের ক্ষেত্রে এটা নর্মাল, কিন্তু এর পরেও যদি হয় তাহলে সেটা আমরা বুঝবো যে আপার মোটর নিউরন টাইপ অফ লিশনে হয়েছে, এই প্রবলেমটা আমরা পাইছি।
এখন আসো যে হোয়াট ইজ কল্ড ডিফেক্ট। নেম টু ডিফেক্টস ইন লোয়ার লিম্ব and what defects in spine result from tuberculosis। তাহলে ডিফেক্ট মানে হচ্ছে a bone defect is a lack of bone where it should normally occur। bone defects may be caused by trauma, tumor or infection। বোনের যে জায়গায় বোনস থাকার কথা ছিল সেটা নাই, সেটাই হচ্ছে ডিফেক্ট। দেখো ডিফেক্টের এই একটা ছবি দিছি, এই যে দেখো এটা একটা ডিফেক্ট, একটা গ্যাপ তৈরি হয়েছে। তো লোয়ার লিম্বের ডিফেক্টের দুইটা জানতে চাইছে, তুমি বললা যে একটা এরকম গ্যাপ, একটা সেগমেন্টাল ফ্র্যাকচার হয়ে বোন লস হয়ে গেল, এটা একটা গ্যাপ। এখন লোয়ার লিম্বের কিছু বনি ডিফেক্ট আছে যেগুলা কনজেনিটাল বনি ডিফেক্ট, যেরকম কনজেনিটাল অ্যাবসেন্স অফ বোন, ঠিক আছে, কনজেনিটাল অ্যাবসেন্স অফ পার্ট অফ বোন, কনজেনিটাল অ্যাবসেন্স অফ লিম্ব। তো এইটাও তুমি লোয়ার লিম্বের ডিফেক্টের মধ্যে বলতে পারবা। আবার কখনো কখনো দু একটা অসুখ আছে যেরকম কনজেনিটাল কনস্ট্রিকশন ব্যান্ড, হ্যাঁ। আবার কখনো আমরা পাই যে ডেভেলপমেন্টাল কিছু ডিফেক্ট, যেরকম ধরো সিনড্যাকটাইলি, পলিড্যাকটাইলি। তো এইগুলা হচ্ছে লোয়ার লিম্ব ডিফেক্টের এক্সাম্পল। স্পাইনে কি ডিফেক্টটা পাই? স্পাইনে যদি টিউবারকুলোসিস হয়, সেই টিউবারকুলোসিস ক্যান কজ ডিফেক্ট অফ দ্য কর্পাস, মানে ভার্টিব্রার যে বডি সেটাকে কর্পাস বলা হচ্ছে। স্পাইনে টিবি যদি হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে, সেই কর্পাসটাকে তোমার এফেক্ট করে, ডিফেক্ট তৈরি করে, এন্ড আলটিমেটলি স্পাইনাল ইনস্টেবিলিটি হয়। এবং সেখান থেকে সারাউন্ডিং সফট টিস্যু যেগুলো আছে, সারাউন্ডিং টিস্যু, সেগুলোতেও প্রবলেম হয়। স্পাইন টিউবারকুলোসিস হয়ে সেখানে অ্যাবসেস তৈরি হয় সারাউন্ডিং সফট টিস্যুতে। তাহলে স্পাইন টিউবারকুলোসিসে আমরা কেমন ধরনের ডিফেক্ট পাইলাম? যে কর্পাস ডিফেক্ট that leads to instability and it may cause abscess surround the spine। তো সিমটম রিলেটেড কথাগুলা মোটামুটি বলে ফেলছি, চলো আমরা আগাই ইনভেস্টিগেশন। যে অর্থোপেডিক ইনভেস্টিগেশনে কি কি কোশ্চেন আসে, এই যে দেখো এই কোশ্চেনটা কয়েকবার আসছে। রিগার্ডিং জয়েন্ট এক্সরে হোয়াট উইল ইউ লুক ফর? জয়েন্টে একটা এক্সরে করে তুমি কি দেখবা, কোন দিকে তোমার অ্যাটেনশন বেশি থাকবে? হোয়েন উইল ইউ ডু সিটি স্ক্যান ইন ফ্র্যাকচার? ফ্র্যাকচারে কখন সিটি স্ক্যান করবা? আর হোয়েন এমআরআই ইজ ইন্ডিকেটেড ইন অর্থোপেডিক, মানে অর্থোপেডিক ডিসঅর্ডারে কখন এমআরআই করা লাগবে? চলো আগাই। একটা জয়েন্টের এক্সরে করলাম, তো জয়েন্টের এক্সরেতে কি কি আমার দেখতে হবে? রেডিওগ্রাফিক জয়েন্ট বলতে আমরা এক্সরেতে বুঝি ওই পার্টটা দ্যাট কনসিস্ট অফ আর্টিকুলেটিং বোন অ্যান্ড দ্য স্পেস বিটুইন দ্যাম। অর্থাৎ একটা জয়েন্ট যেই দুইটা বা তিনটা হাড় দিয়ে তৈরি হয়েছে, সেই হাড়গুলা এবং এই হাড়গুলার মাঝখানের যে স্পেস, এই স্পেসটাতে ফ্লুইড থাকে, এই প্লেসটাতে কিছু আদার সফট টিস্যু থাকে, যেরকম সাইনোভিয়াম থাকে, ক্যাপসুল থাকে, কিছু কিছু জয়েন্টে কার্টিলেজ থাকে, যেরকম নি জয়েন্টে মেনিসকাস। হ্যাঁ, তো এই টোটাল জিনিসটাকে মিলেই আমরা রেডিওগ্রাফিক জয়েন্ট কল্পনা করব। এখন জয়েন্ট স্পেসে কি দেখবা? জয়েন্ট স্পেসে প্রথমে দেখবা থিকনেস। থিকনেসের একটা নর্মাল রেঞ্জ আছে, যেরকম ধরো কার্পাল জয়েন্ট যেগুলো আছে 1 মিলিমিটারের মতো থাকে, নি জয়েন্টে 6 মিলিমিটারের মতো থাকে। এখন কিছু কিছু অসুখ আছে জয়েন্ট স্পেস কমে যায়, কিছু কিছু অসুখ আছে জয়েন্ট স্পেস বেড়ে যায়। যেরকম অস্টিও আর্থ্রাইটিস যদি হয় তাহলে জয়েন্ট স্পেসটা কমে যাবে, হ্যাঁ, তো তাহলে জয়েন্ট স্পেসের থিকনেস দেখতে হবে। সেপটিক কোন আর্থ্রাইটিস যদি হয় তাহলে জয়েন্ট স্পেস বেড়ে যাবে। ডিসলোকেশন হলে জয়েন্ট স্পেস বেড়ে যাবে, তাহলে জয়েন্ট স্পেসটা আমি একসাথে খুব মাইনরলি খেয়াল করব। এখন কন্ড্রোক্যালসিনোসিস, আমরা জানি সাইনোভিয়াল জয়েন্টে কার্টিলেজ থাকে, তো সেখানে যদি কোনো কারণে ক্যালসিফিকেশন হয় সেটাকে বলতেছি কন্ড্রোক্যালসিনোসিস। এটা জয়েন্ট স্পেসে আমি খেয়াল করব। জয়েন্ট স্পেসে কোনো লুজ বডি আছে কিনা, ডিটাচ কোনো ফ্র্যাগমেন্ট আছে কিনা, এটা আমি দেখবো। এন্ড দেন জেনারেল ওরিয়েন্টেশন অফ দ্য জয়েন্ট, জয়েন্টের জেনারেল ওরিয়েন্টেশনটা খেয়াল করব। and bony end that forms the joint, congruity of those bony end should be looked। হ্যাঁ, দেন জয়েন্ট ডিস্ট্রাকশন দেখবা। এটা কিভাবে বুঝবা? রেডিওগ্রাফিক্যালি ভিজিবল বোন এন্ড যেটা আছে সেটার মধ্যে যদি ইররেগুলারিটি থাকে, অথবা সাবকন্ড্রাল বোনে যদি রেডিওলুসেন্ট সিস্ট থাকে, সেটা ইন্ডিকেট করবে জয়েন্ট ডিস্ট্রাকশন। দেন বনি এক্সক্রিসেন্স এট দ্য মার্জিন, মার্জিনে বনি এক্সক্রিসেন্স আমরা পাই, যেরকম অস্টিওফাইট হুইচ ইজ দ্য হলমার্ক ফাইন্ডিংস ইন অস্টিওআর্থ্রাইটিস, তাহলে অস্টিওফাইট এটা একটা লোক করবো আমরা। এন্ড দেন অ্যাসোসিয়েটেড কোনো বোন ইরোশন আছে কিনা সেটা।
লোকে দেখো অনেকগুলা পয়েন্ট আমরা দেখতে পারি, বাট এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে একটা জয়েন্টের এক্সরে রিড করতে গেলে আমি যখন লুক অফ দা এক্সরে করব তখন এই জিনিসগুলো আমার মাথায় থাকতে হবে। দেন ফ্র্যাকচারের সিটি স্ক্যান কখন করবা? সিটি স্ক্যান আমরা অনেক সময় করি, কিন্তু কিছু জায়গা আছে যেরকম হেড, স্পাইন, চেস্ট, অ্যাবডোমেন, পেলভিস, এই রিজিয়নে যদি ট্রমা হয় এবং এই ট্রমাতে কতগুলা কমপ্লেক্স ফ্র্যাকচার আমরা পাইতে পারি। ইফ ইউ সাসপেক্ট কমপ্লেক্স ফ্র্যাকচার ইন ভার্টিব্রা, ইন এসিটাবুলাম, ইন প্রক্সিমাল টিবিয়া অর্থাৎ টিবিয়াল প্লাটু, ইন অ্যাঙ্কেল অ্যান্ড ফুট, এই সমস্ত জায়গায় কমপ্লেক্স ফ্র্যাকচার যেগুলো, সেই ফ্র্যাকচার গুলোতে সিটি স্ক্যান লাগবে ফর দ্য প্ল্যানিং, প্রি অপারেটিভ প্ল্যানিং অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্যাট ফ্র্যাকচার। এবং এই জায়গায় যে ডিসলোকেশন আছে, এই ডিসলোকেশন গুলাতেও আমরা সিটি স্ক্যান করতে পারি। স্পেশালি লং স্ট্যান্ডিং যে ডিসলোকেশন, পুরনো ডিসলোকেশন গুলাতে আমরা সিটি স্ক্যান করে দেখব যে তোমার কার্টিলেজটা, সেই কার্টিলেজটার কি সিচুয়েশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা একটা স্পেশাল সিটি স্ক্যান করি, সেটাকে বলা হচ্ছে 3D সিটি স্ক্যান। এখন বনি টিউমার যদি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার করে, ওইখানেও আমরা সিটি স্ক্যান করতে পারি। এটা আমার বোন টিউমারের স্টেজিং এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কনফিগারেশন, এই দুইটার সম্বন্ধে আমাকে ধারণা দিবে। কখন এমআরআই করবা? এমআরআই এটা হচ্ছে মানে চমৎকার সফট টিস্যু কন্ট্রাস্ট তৈরি করে। ইট ইয়েলস সুপারব সফট টিস্যু কন্ট্রাস্ট, অ্যালাউইং ডিফারেন্ট সফট টিস্যু টু বি ক্লিয়ারলি ডিস্টিংগুইশড। যেরকম লিগামেন্ট, টেন্ডন, মাসেল, হায়ালিন, কার্টিলেজ, এগুলোর আলাদা আলাদা ভাবে চিনা যায় এমআরআই করে। তো এই সমস্ত ডিজিজে যেগুলা এই লিগামেন্টের, টেন্ডনের, মাসেলের, হায়ালিন, কার্টিলেজের, তখন আমরা এমআরআইটা করব। যেরকম ধরো নি জয়েন্টে মেনিসকাস ইনজুরি, নি জয়েন্টের লিগামেন্ট ইনজুরি, এসিএল, পিসিএল, তখন এমআরআই লাগে। হ্যাঁ, স্পাইনাল কলামে ডিস্ক প্রোলাপস যেটা আছে, পিএলআইডি, স্পাইনাল কলামে মেরুদণ্ডে আমাদের টিউবারকুলোসিস যদি হয়, সেক্ষেত্রে এমআরআই হেল্প করতে পারে। কিছু কিছু অ্যাভাস্কুলার নেক্রোসিস আছে, যেরকম ফিমোরাল হেড এভিয়ান ইন আর্লি স্টেজ, সেক্ষেত্রে আমরা এমআরআই করতে পারি। নেক্সট, হোয়াট আর দ্য রোল অফ আল্ট্রাসাউন্ড ইন অর্থোপেডিক্স? অর্থোপেডিক্সে আল্ট্রাসাউন্ডের গুরুত্ব কি? কখন রেডিও আইসোটোপ ইমেজ অর্থোপেডিক্সে প্রয়োজন হয়? হোয়াট আর দ্য ব্লাড টেস্ট দ্যাট ডান ইন অর্থোপেডিক্স? অর্থোপেডিক্সে আমরা ব্লাডের কি কি পরীক্ষা করি? দেখো, আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম তোমার হিডেন সিস্ট যেগুলো আছে, সেই হিডেন সিস্ট যেই অসুখগুলাতে আছে, তো ওইগুলাতে আমরা আল্ট্রাসাউন্ড করি। যেরকম ধরো হেমাটোমা, হ্যাঁ, কোনো লিম্বে হেমাটোমা হয়েছে, সেখানে অ্যাবসেস হয়েছে, নি জয়েন্টে একটা সিস্ট হয়, পপলিটিয়াল সিস্ট, আর্টেরিয়াল এনিউরিজম, এই সমস্ত জিনিসগুলো ডিটেক্ট করতে আল্ট্রাসাউন্ড খুব হেল্পফুল। ঠিক আছে। তারপরে ইরিটেবল হিপ একটা জিনিস আমরা এর আগে শুনছি যে ট্রানজিয়েন্ট সাইনোভাইটিস হয়। এই ইরিটেবল হিপ এবং সেখানে ইন্ট্রাআর্টিকুলার ফ্লুইড আছে কিনা, অথবা সেইখান থেকে সেপটিক আর্থ্রাইটিস হয়ে গেছে কিনা, সেটাকে ডিটেক্ট করার জন্য আল্ট্রাসোনোগ্রাম খুব হেল্পফুল। স্পেশালি হিপ জয়েন্টে যদি তুমি আর্লি স্টেজ অফ সেপটিক হিপ এবং সেখানে ক্লিনিক্যালি তুমি ফ্লুইড আছে কি আছে না এটা বুঝতে পারতেছ না, তখন আল্ট্রাসোনোগ্রামটা ভেরি হেল্পফুল। এন্ড ইন দ্যাট সিনারিও ইউ হ্যাভ টু ডু আল্ট্রাসাউন্ড অফ বোথ হিপস। দুই হিপ জয়েন্টের আল্ট্রাসাউন্ড করে তুমি ডিসিশন নিবা যে সেখানে ফ্লুইড অ্যাকোমোডেশন কেমন হয়েছে। এখন টেন্ডন এবং টেন্ডনের কতগুলো ডিসঅর্ডার আছে, যেরকম টেন্ডিনাইটিস, পার্শিয়াল অর কমপ্লিট টিয়ার অফ টেন্ডন, এখানে কিন্তু আল্ট্রাসাউন্ড খুব হেল্প করে। এইখানের আল্ট্রাসাউন্ডটা করা হয় হাই রেজুলেশন আল্ট্রাসাউন্ড। টেন্ডোএকিলিস কেটে গেছে, অপারেশন করছো, জোড়া লাগছে কি লাগছে না, বা হচ্ছে এর কোনো টেন্ডিনাইটিস হয়েছে কি হয়েছে না, এটা আল্ট্রাসাউন্ড একটা ভালো কমেন্ট করতে পারে। আর কিছু অসুখ আছে যেরকম কনজেনিটাল ডিসলোকেশন, সিডিএইচ অথবা ডিডিএইচ, এর স্ক্রিনিং টুল হিসেবে আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। তাহলে কখন করি? হেমাটোমার ক্ষেত্রে, অ্যাবসেসের ক্ষেত্রে, পপলিটিয়াল সিস্ট, এনিউরিজম, ইরিটেবল হিপ, সেপটিক হিপ, টেন্ডিনাইটিস, টিয়ার অফ টেন্ডন এন্ড স্ক্রিনিং অফ হিপ ডিসপ্লাসিয়া, এই সমস্ত ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম আমাকে হেল্প করে। দেখো, আইসোটোপ ইমেজ কখন তুমি করবা? হ্যাঁ, ডায়াগনোসিস অফ স্ট্রেস ফ্র্যাকচার or other undisplaced fracture that are not detectable on plain x-ray. plain x-ray তে ডিটেক্টেবল হচ্ছে না কতগুলো ফ্র্যাকচার আছে। যেরকম প্রথমে আনডিসপ্লেসড কোন ফ্র্যাকচার হইলো তোমার
স্ক্যাফয়েডে। হ্যাঁ, তো ওইটা কিন্তু প্রথম এক্সরেতে বোঝা যায় না, হয়তো পরবর্তী এক্সরেতে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে অথবা স্ট্রেস ফ্র্যাকচার যদি হলো, সাপোজ টিবিয়াতে স্ট্রেস ফ্র্যাকচার হলো, তো এইটা এই রেডিও আইসোটোপ ইমেজ আমরা যদি করি, স্ক্যান করি, সেই ক্ষেত্রে ভালো বোঝা যায়। ডিটেকশন অফ এ স্মল বোন অ্যাবসেস, বোনের খুব ছোট্ট একটা অ্যাবসেস। আর ওস্টিওয়েড ওস্টিওমা, এটা একটা বোন টিউমার। ওস্টিওয়েড ওস্টিওমা খুবই ছোট একটা টিউমার যেটা কর্টেক্সে কনফাইন্ড থাকে। তো এই জিনিসগুলো দেখতে রেডিও আইসোটোপ স্ক্যানিং হেল্পফুল। একটা প্রস্থেসিস আমি লাগাই রেখে আসছি রিপ্লেসমেন্ট করে, সেটা লুজ হলো কিনা, সেটা ইনফেকশন হয়ে গেছে কিনা সেই জায়গাটাতে, সেটাকে ডিটেক্ট করার জন্য রেডিও আইসোটোপ স্ক্যানিং হেল্পফুল। যেরকম পারথেস ডিজিজ আছে সেখানে, অথবা অ্যাডাল্টের ফিমোরান হেডের অ্যাভাস্কুলার নেক্রোসিস, ঠিক আছে, অর্থাৎ হেড ইস্কেমিয়া, এইটা ডিটেক্ট করার জন্য রেডিও আইসোটোপ স্ক্যান করা যেতে পারে। এন্ড লাস্টলি, ফর দ্য আর্লি ডিটেকশন অফ বোন মেটাস্টেসিস, বোনের সেকেন্ডারি মেটাস্টেসিস হলো কিনা সেটার জন্য আমরা রেডিও আইসোটোপ স্ক্যান করব। দেখো একটা ছবি, এটা একটা এক্সরে। এক্সরেতে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আছে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলো এটা, হ্যাঁ, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার আমরা সাসপেক্ট করতেছি। কিন্তু এইখান থেকে ধারণা করছি যে না, এই অস্টিওপোরোটিক হলে তো আরো একাধিক জায়গায় হইতো, বোনটা হইতো। তো এটা আমরা দেখছি, সাসপেক্ট করা হয়েছে যে এটা মেটাস্টেসিস এর কোনো কারণে হয়তো বা এটা কম্প্রেশনটা হয়েছে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তারপরে এটাকে স্ক্যান করা হয়েছে। স্ক্যান করে দেখো স্পাইন এবং রিব অনেক জায়গায় সেই মেটাস্টেসিসটা ছড়িয়ে গেছে। অর্থাৎ বোন স্ক্যানিং এইভাবে আমাদের হেল্প করতে পারে। ব্লাড টেস্ট কি কি অর্থোপেডিক্সে করি? এটা তো কমন জিনিস। আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখি, ডব্লিউবিসি কাউন্ট দেখি, ইএসআর দেখি, সিআরপি দেখি কমনলি। আর প্লাজমা গামা গ্লোবিউলিন, এটা প্রোটিন ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে করা হয়। এটা আমরা ওদিন পড়ছি যে মাল্টিপল মায়োলোমাতে দেখা হয়। রিউমাটয়েড ফ্যাক্টর আরএ টেস্ট আমরা করি। কখন আরএ টেস্ট করি? যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস সাসপেক্ট করি। টিস্যু টাইপিং করি, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এই ছেলে B27 আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলোসিস সাসপেক্ট করলে করি। আর বায়োকেমিস্ট্রি যেগুলো আছে, কিছু বায়োকেমিক্যাল টেস্ট, সানিভিয়াল ফ্লুইডের বায়োকেমিক্যাল টেস্ট, তার সরি ব্লাডের বায়োকেমিক্যাল টেস্ট, যেরকম ধরো সিরাম ইউরিক অ্যাসিড, তারপরে ধরো যে কতগুলা এনজাইম আছে, সিরাম অ্যালকালাইন ফসফেটেস, সিরাম ক্যালসিয়াম, সিরাম ফসফেট। তো এই টেস্টগুলো আমরা অর্থোপেডিক্সে করি ব্লাডের। Next question, role of plain X-ray in diagnosis of bone infection and early infection. Bone infection এ X-ray এর রোল কি? Bone infection এর second part of the question, ultrasound এর রোল কি? Then what are the imaging technique used in bone and joint infection? Which one is best and why? দেখো প্লেন এক্সরে, প্লেন এক্সরে আমরা করব দুইটা উদ্দেশ্য নিয়ে। যদি পেশেন্টের সাইন সিমটম ইনফেকশন রিলেটেড থাকে, এক নম্বর হচ্ছে কি যে পেশেন্টের কোনো ফোকাল অন্য কোনো ডিসঅর্ডার আছে কিনা, পেশেন্টের বোনের কোনো টিউমার আছে কিনা, পেশেন্টের বোনসে কোনো ফ্র্যাকচার আছে কিনা, ঠিক আছে। যদি এইটা একটা টার্গেট। আর আরেকটা টার্গেট হচ্ছে তোমার ডায়াগনস্টিক পারপাজে। ডায়াগনস্টিক পারপাসটা আমরা কি করব, যে সেখানে তোমার ডিপ সফট টিস্যু সোয়েলিং পাবা। শুধু যদি ইনফেকশন হয়, বনি কোনো ইনফেকশন হয়, সেখানে সফট টিস্যু সোয়েলিং ইজ দ্য ফার্স্ট রেডিওগ্রাফিক ম্যানিফেস্টেশন অফ মাস্কুলোস্কেলেটাল ইনফেকশন। আর হচ্ছে টু এক্সক্লুড ফোকাল ডিজিজ, যেরকম টিউমার, ট্রমা, ঠিক আছে। আরেকটা কাজ করি, এইখানে আমি কোন লাইটিক অর স্ক্লেরোটিক লিশন আছে কিনা, পেরিওস্টিয়াল এলিভেশন, ক্যালসিফিকেশন, অস্টিওপেনিয়া, জয়েন্ট ডিফিউশন, কর্টিক্যাল ডিসরাপশন আছে কিনা, প্লেন এক্সরেতে এই জিনিসগুলো মাইনুটলি আমাকে খেয়াল করতে হবে টু এক্সক্লুড আদার প্যাথোলজি। আর যখন এক্সক্লুড করে ফেললাম, শুধু সফট টিস্যু সোয়েলিংটা পাইলাম, দিস ইজ ইন ফেভার অফ বোন ইনফেকশন। এখন আল্ট্রাসাউন্ড, এটাও আমরা এক সময় আগে পড়ছি, কিন্তু সেপটিক আর্থ্রাইটিস অফ হিপে আমরা আল্ট্রাসাউন্ডটা করি। ক্লিনিক্যালি কখনো কখনো আমার ওই হিপে কালেকশন আছে কিনা সেটা ডিফিকাল্ট হয়ে যায় ইফিউশনটা দেখা, তখন আমরা হচ্ছে প্লেইন এক্সরেতেও ডিফিকাল্ট হয়ে যায়, তখন আল্ট্রাসাউন্ড করে মোটামুটি একটা ভালো ধারণা পাই। তাহলে সেপটিক হিপ। 2 নাম্বার, সোয়া সেপসিসের জন্য আমরা আল্ট্রাসাউন্ড করি। 3 নাম্বার, ডিটেকশন অফ ইন্ট্রাআর্টিকুলার ফ্লুইড অফেন হেল্পস to guide decision making with regard to the need for aspiration, অর্থাৎ অ্যাসপিরেশন আমার যদি করা লাগে, তো আল্ট্রাসোনো গাইডেড নিডল প্লেসমেন্ট করে সেটা অ্যাসপিরেশন করতে পারি।
আর আলট্রাসোনোগ্রাম করে আমি একটা পেশেন্টের এই ডিজিজ গুলাতে সরি কিছু ট্রিটমেন্ট দিছি, তো এই ট্রিটমেন্ট গুলাতে তার রেসপন্স কেমন, অর্থাৎ প্রগনোসিস, এটাও আমি আলট্রাসোনোগ্রাম দিয়ে করতে পারি। অর্থাৎ সাম থিংস মানে সাম ডিজিজেস যেগুলো ডায়াগনোসিসে আলট্রাসাউন্ড হেল্প করে, আর এই ডিজিজ গুলার প্রগনোসিস কেমন হচ্ছে, ট্রিটমেন্টের রেসপন্সটা কেমন হচ্ছে, সেটাতেও আলট্রাসোনোগ্রাম হেল্প করে। দেখো আমরা কি কি ইমেজিং করি, প্লেন এক্সরে করি, আলট্রাসোনোগ্রাম করি, সিটিস করি, এমআরআই করি, ফ্লোরোস্কোপি করি। হুইচ ওয়ান ইজ বেস্ট? এটা আসলে একটু বিতর্কিত কোশ্চেন, তবে এমআরআই ইজ বেস্ট। কেন এমআরআই বেস্ট? প্লেন রেডিওগ্রাফে যে ফাইন্ডিংস, আলট্রাসোনোগ্রাফে যে ফাইন্ডিংস, ইভেন ফ্লোরোস্কোপিতে যে ফাইন্ডিংস, অল দ্য ফাইন্ডিংস আমরা পাই হচ্ছে এমআরআইতে। আর্লি অস্টিওমাইলাইটিস, আর্লি সেপটিক অথবা আর্লি যে ডিজিজ গুলা ইনফেকশন রিলেটেড হয়, সবচেয়ে আর্লি ডিটেক্ট করা যায় বাই এমআরআই। দ্যাটস ওয়াই এমআরআই ইজ বেস্ট, এটা বলে ফেলবা। তো ইনভেস্টিগেশন মোটামুটি শেষ করে ফেললাম। আজকে আমরা একেবারে লেকচারের শেষ প্রান্তে, ফ্রোজেন শোল্ডার। তো এই রোগীগুলা কিন্তু আমরা প্রায় মাঝে মধ্যেই পাই। হ্যাঁ, মিডিল এইজড একটা পেশেন্ট আসলো, সে তার শোল্ডারটাকে কোনো দিকেই নাড়াইতে পারে না, অর্থাৎ ইউনিভার্সাল রেস্ট্রিকশন অফ মুভমেন্ট, সব থেকে রেস্ট্রিকশন মুভমেন্ট সে নাড়াচাড়া করতে পারে না। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার থেকে কোশ্চেন আসছিল, হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার? Tell the sign symptom of frozen shoulder and then tell the treatment principle of frozen shoulder. Frozen shoulder এর ভালো নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অর্থাৎ শোল্ডার জয়েন্টের যে ক্যাপসুল সেটা অ্যাডহেশন হয়ে যায়। The term frozen shoulder should be reserved for a well-defined disorder which is characterized by progressive pain and stiffness of the shoulder that usually resolve spontaneously after about 18 months. অর্থাৎ ফ্রোজেন শোল্ডার বলতে সেই ডিজিজটাকে বলা হচ্ছে যেটাতে প্রগ্রেসিভ পেইন এবং স্টিফনেস হয় শোল্ডারে, এবং ভালো কথা যে সেটা ইউজুয়ালি 18 মাস থেকে 2 বছরের মধ্যে স্পন্টানিয়াসলি আবার ভালো হয়ে যায়। এর মেইন কজ ইজ স্টিল আননোন। এতে কিছু অ্যাসোসিয়েটেড ডিসঅর্ডার আছে, যেরকম ডায়াবেটিস, ডুপিট্রেন্স ডিজিজ, হাইপারলিপিডেমিয়া, হাইপারথাইরয়েডিজম, কার্ডিয়াক ডিজিজ এন্ড হেমিপ্লেজিয়া। তো এই সমস্ত ক্ষেত্রে এবং কখনো কখনো নিউরো সার্জারি করার পরেও তোমার এই ফ্রোজেন শোল্ডারটা ডেভেলপ করে। তাহলে ফ্রোজেন শোল্ডার কি? এটা একটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এখানে কি হয়? প্রগ্রেসিভ পেইন হয়, স্টিফনেস হয়, এবং এটা ইউজুয়ালি স্পন্টানিয়াসলি একটা সময় পরে রিজলভ হয়ে যায়। কজ আননোন, কিন্তু কতগুলো অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে ডায়াবেটিস, ডুপিট্রেন্স, হাইপারথাইরয়েডিজম, হাইপারলিপিডেমিয়া এটসেট্রা। এখন ক্লিনিক্যালি কি কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্টটা 40-60 মানে 40 to 60 এই বয়সে হয় সাধারণত। মে হ্যাভ এ হিস্ট্রি অফ ট্রমা। হ্যাঁ, কখনো কখনো ট্রমার হিস্ট্রি থাকতে পারে, ইউজুয়ালি ট্রিভিয়াল ট্রমা ফলোড বাই একিং পেইন ইন আর্ম এন্ড শোল্ডার। মে হ্যাভ এ হিস্ট্রি অফ ট্রমা, কিন্তু সবসময় থাকবে তা না। পেইনটা কেমন হয়? গ্রাজুয়ালি ইনক্রিজেস ইন সিভিয়ারিটি and often prevents sleeping on affected side. Affected সাইডে শুয়ে কাত হয়ে শুইতে বাধা দেয়, মানে ব্যথাটা বেড়ে যায়। After several months it begin to subside, but as it does so stiffness become an increasing problem. আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে, কিন্তু তখন স্টিফনেস বাড়তে থাকে, এবং এই স্টিফনেসটা বা ব্যথাটা এটা পরবর্তী 6 থেকে 12 মাস পর্যন্ত এটা থাকতে পারে। এর সাথে কি থাকে? মানে স্লাইট ওয়াস্টিং অফ দ্য আর্ম থাকে, শোল্ডার মোর অর লেস লুক নরমাল, এবং টেন্ডারনেস মানে সব সময় মানে সেলডম মার্কড হয়। কার্ডিনাল ফিচার হচ্ছে স্টুবর্ন ল্যাক অফ অ্যাক্টিভ এন্ড স্পেসিভ মুভমেন্ট ইন অল ডিরেকশন। এটা হলো মেইন কথা, সমস্ত দিকে চারদিকে সে অ্যাক্টিভ এবং প্যাসিভ মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাহলে এটা এক ধরনের স্টিফনেস আমরা যেটা পরে আসলাম। এখন ক্লিনিক্যালি পেইন পাবা, এরকম স্টিফনেস পাবা, ওয়াস্টিং খুব স্লাইট পাওয়া যেতে পারে। এই জিনিসগুলো ক্লিনিক্যালি, এবং 40 থেকে 60 বছর বয়সী একটা লোক ফ্রোজেন শোল্ডার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন এক্সরে আমরা করি, এক্সরেটা ইউজুয়ালি নরমাল থাকে, কিন্তু কখনো কখনো ডিসইউজের কারণে বোন ডেনসিটিটা কমে যায়। তবে ফ্রোজেন শোল্ডারে আমাদের এক্সরে করার উদ্দেশ্য মেইনলি হচ্ছে
এক্সক্লুড করা আদার কজেস অফ পেইনফুল স্টিফ শোল্ডার। পেইনফুল স্টিফ শোল্ডারের আরো অনেকগুলা কজ আছে, সেগুলাকে এক্সক্লুড করাটাই হলো এক্সটের মেইন উদ্দেশ্য। এই যে দেখো ফ্রোজেন শোল্ডার ন্যাচারাল হিস্ট্রি। হ্যাঁ, এই যে দেখো চেহারাটার দিকে দেখো, একদম প্রথমে তীব্র ব্যথা, আস্তে 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 ভালো ব্যথার দিকে যায়। ফেস টেলস দ্য স্টোরি। এই যে বি আর সি, এখানে দেখো যে পেশেন্ট হ্যাজ হার্ডলি এনি অ্যাবডাকশন বাট ম্যানেজ টু লিফট হার আর্ম বাই মুভিং দ্য স্ক্যাপুলা। স্ক্যাপুলাকে মুভমেন্ট করে অ্যাবডাকশনটাকে মেনটেন করে। শি ক্যান নট রিচ হার ব্যাক উইথ হার লেফট হ্যান্ড। বুঝতে পারছো, এই হলো ফ্রোজেন শোল্ডারের ন্যাচারাল হিস্ট্রি। এখন ট্রিটমেন্ট প্রিন্সিপাল কি? ট্রিটমেন্ট প্রিন্সিপাল হলো দুইটা, কনজারভেটিভ এন্ড সার্জারি। কনজারভেটিভ ইউজুয়ালি দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, খুব রেয়ার কেসে সার্জারি লাগতে পারে। এখন কনজারভেটিভ সার্জারির এইম কি? পেইন রিলিফ করা আর ফার্দার স্টিফনেসটাকে কমানো। দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে এলিভেশন অফ দ্য পেইন এন্ড দেন রিডাকশন দ্য চান্স অফ ফার্দার স্টিফেনিং অফ দ্য জয়েন্ট। এখানে কি করতে পারি? ব্যথার ওষুধ অ্যানালজেসিক দিতে পারি, ইনফ্লামেশন কমানোর জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি। এখানে এক্সারসাইজ, এটা খুব গুরুত্বপূর্ণ, পেন্ডুলাম এক্সারসাইজ আমরা বলি। হ্যাঁ, পেন্ডুলাম যেরকম ঘুরে, এটা ফ্রোজেন শোল্ডারে আমরা রোগীদেরকে শিখাই দেই একটা এক্সারসাইজ, সেটার নাম পেন্ডুলাম এক্সারসাইজ। সেটা খুব ভালো ইফেক্টিভ কাজ করে। কখনো কখনো আমরা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেই। স্টেরয়েড ইনজেকশন, এটা নিয়ে বিতর্ক আছে ভালো না খারাপ, তবে আমরা স্টেরয়েড ইনজেকশন দিই। স্টেরয়েড ইনজেকশনটা দিয়ে দিলে তার ওই এক্সারসাইজ যেটা শিখাই দেয়, সেই এক্সারসাইজটা ইজি হয়, আস্তে আস্তে ওই তোমার সিমটম গুলো রিলিভ হয়। এবং সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করা লাগবে যে রিকভারি আপনার ইনশাল্লাহ হবেই। অর্থাৎ এটা আপনার 18 মাস থেকে 20 মাস পরে আপনি ভালো হয়ে যাবেন, আপনি এখন টেনশন করিয়েন না, আপনি এই ওষুধগুলা খান, এই ব্যায়ামগুলা করেন, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। এই রিঅ্যাসিওর করা লাগবে, কারণ রোগীগুলা খুব মন খারাপ থাকে। আরেকটা পার্ট আছে ম্যানিপুলেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এই কখনো কখনো এটা এক সময় মানে বই পুস্তকে আছে, তবে আমরা ইউজুয়ালি করি না, ম্যানিপুলেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করি না। কারণ এটা করলে ওইখানে সফট টিস্যু ইনজুরি হয়, জয়েন্টের সফট টিস্যু টিয়ার হয়, বরং ওই অ্যানেস্থেসিয়া কালীন তার রেঞ্জ অফ মুভমেন্ট ইমপ্রুভ হয়, কিন্তু আসলে খুব মানে ফাইনালি তার খুব একটা লাভ হয় না। এখন আসো সার্জারিতে। সার্জারি ডাজ নট হ্যাভ এ ওয়েল ডিফাইন্ড রোল। এর কোনো ওয়েল ডিফাইন্ড রোল মানে জানা যায় না। Main indication is a prolonged and disabling restriction of the movement which fails to respond to conservative treatment. Conservative treatment করলাম কিন্তু সবকিছু রেসপন্স ফেল হয়ে গেল, তখন আমরা কখনো কখনো এই সার্জিক্যাল ট্রিটমেন্ট করি। এবং আর্থ্রোস্কোপিক্যালি এটা আমরা করা যায়, ক্যাপসুলার রিলিজ আমরা আর্থ্রোস্কোপিক্যালি করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আমরা অর্থোপেডিক সিমটম পড়লাম, অর্থোপেডিক ইনভেস্টিগেশন পড়লাম, আর একটা মানে ওই ছোট্ট একটা অসুখ ফ্রোজেন শোল্ডার, সেটা পরে আসলাম আর কি। তো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সেতু, কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। না ওয়ালাইকুম স্যার, কোনো আসসালাম। প্রশ্ন আসেনি এখনো স্যার। আচ্ছা, তাইলে আজকে আমরা শেষ করি ইনশাল্লাহ। এই বুধবারে কিন্তু ক্লাস হবে না। হ্যাঁ, নেক্সট রবিবারে আমরা হচ্ছে ট্রমা এর ভাইবা নিয়ে শুরু করব আর কি, ফ্র্যাকচার রিলেটেড ভাইবা। জি স্যার, ইনশাআল্লাহ। তো আজকে কি শেষ করে দিব? জি স্যার, শেষ করে দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ সেতু। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।